চলো সবাইকে গুড মর্নিং। হুম। তোদের ইতিহাস ক্লাস 8 এর কি পড়াবো? কি পড়াবো রে? ইতিহাস চ্যাপ্টার 3, ঔপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠা। প্রথম পার্টটা করে নিয়েছিলাম না? প্রথম পার্টটা হয়ে গেছে। এই যে ভারতে এরা এসে, তুই আসিস নি? ভারতে এসে কি তুই আসিস তো? কি তোর জন্য থেমে থাকবো বলতো? হ্যাঁ, এর আগের দিন। তো ভারতে এই ব্রিটিশরা এসে কোথায় কোথায় ঘাঁটি স্থাপন করলো, ঘাঁটি স্থাপন কোথায়, তোর এই দুর্গ স্থাপন করলো, তারপর তোর আরো কি কি স্থাপন করেছিল, কি রে বলতো রে? তারপর বাংলায় ফের দুর্গ স্থাপন করলো, ঠিক আছে। তারপর একটা কাউন্সিল গঠন করলো, তারপর কাউন্সিলের ডাইরেক্টর হলো। তারপর দুটা ম্যান অ্যাক্ট ছিল, দেখি তোদের মনে আছে কিনা। এটা তোর ঘুরে যা, না তুই বলবি না। বলতো রে, রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল রে? বল। বাহ, ভেরি গুড। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, ঠিক আছে। একটু ঘুরে যা, ঘুরে যা একটু। ঠিক আছে। তারপরে বলতো এই যে পিট ভারত শাসিত অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল বল? টিল্লু না, টিল্লু তো আসেনি, তুই বল। ভীম। পিট ভারত শাসিত অ্যাক্ট, পিটের অ্যাক্ট, পিট বল। 1784। ভেরি গুড, তুমি চ পেয়েছো, ঠিক আছে। চ পেয়েছো, চ। আচ্ছা, বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয় এই পিট শাসনের জন্য, ঠিক আছে। যাই হোক, আজকে আমরা পড়বো এই যে এগুলো আস্তে আস্তে, কিন্তু দেখ ইংরেজরা আস্তে আস্তে আমাদের ভারতে কি করছে বলতো, ডেভেলপ করছে, মানে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে আস্তে আস্তে। তোর কাউন্সিল গঠন করছে, হিটা ব্যবস্থা করছে, ওটা মানে শাসন করার জন্য যেটা লাগে ওগুলো কিন্তু ওরা প্রিপেয়ার করছে, বুঝতে পারলি। বিভিন্ন ধরনের ভূমি সংস্থা আইন, তারপরে আমাদের কথা হয়েছিল বলতো ওয়ারেগেসের, কর্নওয়ালিসের সংস্কার থেকে না রে। আচ্ছা বলতো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? প্রথম প্রথম প্রধান বিচারপতির নাম কি? কে বলতে পারবে বলতো? স্যার এলিজা ইম্পি, ঠিক আছে। যাই হোক, আমরা এখান থেকে করি। হ্যাঁ, দেখ সুপ্রিম কোর্ট, শুনে বই বন্ধ করে দে। এই সুপ্রিম কোর্ট থেকে আমি চালু করি। এই বই বন্ধ কর সবাই। হ্যাঁ হ্যাঁ, বই বন্ধ কর। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে একটি ইম্পেরিয়াল কোর্ট তৈরি করা হয়। ইম্পেরিয়াল মানে কি, যে সুপ্রিম কোর্ট কিন্তু না, ঠিক আছে। ও মানে ওর সুপ্রিম কোর্টের আগে, ঠিক আছে, একটা কোর্ট তৈরি করা হয় কত খ্রিস্টাব্দে? 1774 খ্রিস্টাব্দে। কোন অ্যাক্টের দ্বারাই বলতো? 1773। এই যে রেগুলেটিং অ্যাক্টটা কি বলতো? রেগুলেট, তোদের বাড়িতে সবারই রেগুলেটর আছে না? রেগুলেটর, ফ্যানের রেগুলেটর আছে তো? তুই নিজের ইচ্ছা মতো ফ্যানটাকে বাড়াতে পারবি, ফ্যানটাকে কমাতে পারবি। তো ওটা এমন একটা অ্যাক্ট, যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা নিজের ইচ্ছা মতো সবকিছু করতো। এটাকে বলে রেগুলেটিং, রেগুলেট করতো, পুরো কন্ট্রোল করতো, ঠিক আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতো? পুরো রেগুলেট করতো। তো হলো একটা ইম্পেরিয়াল কোর্ট তৈরি হলো, ঠিক আছে। আর সেখানে একজন থাকবে কি প্রধান বিচারপতি, আর তিনজন কি থাকবে? বিচারপতি নিয়োগ করা হয়েছিল। যে তোর কোর্টটা স্থাপন করা হয়েছিল, তোর সুপ্রিম কোর্টটা, ওখানে কি থাকবে? একজন থাকবে প্রধান বিচারপতি, আর তিনজন থাকবে কি বিচারপতি, ঠিক আছে। বুঝতে পারলি? বুঝতে পারলি কি? তারপরে 1793 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা 4 জনের বদলে 3 জন করা হয়। 1793 খ্রিস্টাব্দে কি হয়? সুপ্রিম কোর্টের যে বিচারক 4 জনের বদলে কজন করা হয়? 3 জন করা হয়। এবং 1801 ও 1823 খ্রিস্টাব্দে যথাক্রমে, দেখ এটা তো এই যে ইম্পেরিয়াল কোর্টটা, হ্যাঁ, 1797 খ্রিস্টাব্দে, 1797 খ্রিস্টাব্দে 3 জন করা হয়। এই যে 1801 ও 1823 খ্রিস্টাব্দে, এরপরে কথা বলছি কিন্তু। প্রথম যে কোর্টটা স্থাপন করা হলো কোথায় বলতো? কলকাতায়। কোথায়? ইম্পেরিয়াল কোর্ট বা সুপ্রিম কোর্টটা যে স্থাপন করা হলো, কোথায় স্থাপন করা হলো? কলকাতায়। তার যে প্রধান বিচারপতি ছিল, কে ছিল? স্যার এলিজা এমপি। কে রে? স্যার এলিজা এমপি, ঠিক আছে।
বুঝতে পারছিস তো? আম, কলকাতায় প্রথম কোর্টটা স্থাপন করলো। তারপরে ম্যান তো তিনটা কাউন্সিল ছিল না, কি কি ছিল বলতো? কলকাতা, মাদ্রাজ আর বোম্বাই, ঠিক না? ম্যান তিনটা হাড়ি ছিল, বুঝেছিলাম, ঠিক আছে। তো এই প্রথমে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করলো। তারপরে 1801 ও 1823 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাইয়ে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। কোথায় কোথায়? মাদ্রাজ ও বোম্বাই কি করা হয়, এবং ভারত জুড়ে সুপ্রিম কোর্ট, তিনটি সুপ্রিম কোর্ট একদম সুন্দর করে সাজানো হয়, ঠিক আছে। সুপ্রিম কোর্টটা তাহলে কোটা হলো তাহলে বলতো, বললে তিনটা, একটা কলকাতা, একটা মাদ্রাজ, একটা মুম্বাই। সালগুলো মনে রাখবি, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের এই যে কলকাতার সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তার নাম কি? স্যার এলিজা এমপি, ঠিক আছে। এই যে এলিজা এমপি, ঠিক আছে। এই যে সুপ্রিম কোর্টটা স্থাপন করা হলো, ভালো কথা, ভেরি গুড, হ্যাঁ। তো দেখ, কোর্ট স্থাপন করানো ঠিকই, কিন্তু সব সব কন্ট্রোল করতো কারা বলতো? ইউরোপীয়রা। মানে ইউরোপীয় যে কোর্টটা ছিল কিনা, ইউরোপের লোকরা সব আইন কানুন দিয়ে কন্ট্রোল করতো। তো তারা ভাবলো, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ভাবলো যে এদেরও তো একটা আইন আছে, মানে এরা এদের এই যে এদের যে শাসন ব্যবস্থাটা কিনা কার পরে বলতো? মোগলদের পরে। কার পরে? তো মোগলদেরও কিছু কিছু আইন ছিল, মোগল রাজা যে ছিল এদেরও কিছু আইন ছিল। মানে কেউ যদি খারাপ কাজ করতো শাস্তি দিত, কেউ যদি ধরে নে কিছু আলাদা কিছু করতো শাস্তি দিত, আলাদা আলাদা শাস্তি আছে, ঠিক কিনা? তো মোগলের পরে তোর এই কোর্টটা স্থাপন করা হয়েছে, ঠিক আছে, শাস্তির পরে। তো ব্যাপারটা হচ্ছে যে এই কোর্টে ব্রিটিশরা ভাবলো যে এদেরকে শাস্তি দিব, কিছু তো লাগবে নাকি, কিছু তো মানে লেখা থাকবে, কিছু তো লেখা থাকবে। তো এরা কি করে, যে মুসলিমদের মধ্যে বড় বড় যে মৌলবীগুলো আছে তাদেরকে ডাকলো, এবং হিন্দুদের মধ্যে যে বড় বড় কি আছে বলতো? সন্ন্যাস গুলো আছে, যারা জানে সবকিছু, যারা হিন্দুদের মধ্যে সন্ন্যাস, মানে যারা ঠাকুররা থাকে না, যারা মন্ত্র ফন্ত্র পড়ে, ওরা মুসলিমদের মধ্যে যে মৌলবীরা মুফতিগুলা, সবাইকে ডেকে নিয়ে বলছে, তোরা এক কাজ কর, বইয়ে লিখ যে কোনটা করলে কোনটা সাজা দেওয়া যাবে, ঠিক আছে, কোনটা জিনিস করলে কোনটা সাজা দেওয়া, তোরা লিখ। তো ওরা এক এক করে বইয়ে কিন্তু লিখতে লাগলো, ঠিক আছে। তো এইসব লিখে লিখে অনেক কিছু চেক করলো, ফের বুঝতে পারলি, এটা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেক করবে না, ভালো করে চেক করে দেখলো, এবং 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস এই আইনগুলোকে, যেটা লেখা হয়েছিল, এই আইনগুলোকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করে, কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড। হ্যাঁ, তো তোকে যদি বলে কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে চালু করা হয়? 1700। কে করে? লর্ড কর্নওয়ালিস। কে রে? লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। বুঝতে হবে এবার কথাটা, লর্ড কর্নওয়ালিস এই জিনিসটা করে। তারপরে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব ব্যবস্থার দায়িত্ব আলাদা করা হয়। দেখ, প্রত্যেকটা কোর্টে কিনা, যে কোর্ট শাসন করতে দেখেছি না, কোর্টে কিনা দুটো ভাগ থাকে। একটা থাকে কি, মানে রাজস্ব সংক্রান্ত, একটা থাকে কি তোর মারামারি সংক্রান্ত, একটা থাকে ফৌজদারি। এর আগে বলেছিলাম মনে হয় আমি, দুটা গোষ্ঠী থাকে, একটা ফৌজদারি, একটা হচ্ছে কি কি রে বলতো, দেওয়ানি। একটা থাকে দেওয়ানি কোর্ট, একটা থাকে ফৌজদারি। ধরে কোনো মারামারি কাটাকাটি বা ঝামেলা যদি হয়, তো কোন কোর্টে যাবে? ফৌজদারি কোর্টে, ঠিক আছে। আর যদি তোর জমি জমা নিয়ে সংক্রান্ত, বিয়ে শাদী, এটা সেটা, এগুলো কোথায় যাবে? তোর তোর দেওয়ানিতে, ঠিক আছে। জমি জমা দিয়ে এটা দেওয়ানিতে যাবে। তো কোর্টরা হচ্ছে, কোর্টের ভাগ হচ্ছে দু প্রকার, ঠিক আছে। তো এই সময় না ওই কোর্টকে দুভাগে ভাগ করেছিল কে? এই কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস কি করেছিল? কোর্টটাকে দুভাগে ভাগ করেছিল। বুঝতে পারলি ব্যাপারটা? বোঝা গেল কি? আচ্ছা, এই যে কোর্ট গুলো ছিল কিনা, তিনটা কোর্ট ছিল। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই কোর্টে যে বিচার করত ভারতীয়রা ছিল না, কে ছিল বলতো? ওই ব্রিটিশরাই ছিল, ইউরোপীয়রাই ছিল, ঠিক আছে। এই কোর্টে যে বিচারক ছিল ইউরোপীয়রাই ছিল, ঠিক আছে। বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ, কোর্টে যে বিচারক ছিল কে ছিল? ইউরোপীয়রা, ঠিক আছে। আচ্ছা, মুঘল আমলে বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ আমলে ব্রিটিশ ব্যবস্থাগুলো বদলগুলো ভারতীয় পুরোপুরি বুঝতে পারেনি। বিচার কাঠামোকে সংগত করার মাধ্যমে সেগুলো হয়ে উঠেছিল উপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। এবার দেখ, হয় না এটা? কোর্টটা বুঝতে পারলি ভালো করে, কত খ্রিস্টাব্দে কি হলো না হলো বুঝতে পারলি? আচ্ছা, এরপর হচ্ছে কি, এই লর্ড উইলিয়াম বেন্টিং একটা লোক ছিল, ঠিক আছে। এই লোকটা, এরা কিন্তু আহ এ চাইছিল কি, যে একটা গভর্নর ছিল, গভর্নর জেনারেল হিসাবে তখন, তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং ছিল, ঠিক আছে, প্রশাসনিক ব্যয় কমাতে।
মানে এই যে প্রশাসনে যে অনেক খরচা হয়ে যাচ্ছে ওটা কমাতে চেয়েছিল, ঠিক আছে। পাশাপাশি ভূমি রাজস্ব নির্ধারণের বিষয়টিকে ব্যাংকিং এর গুরুত্ব ছিল। ভূমি রাজস্ব মানে কি? এই যে জমি জমা যে ট্যাক্স আদায় করে কিনা, ওই বিষয়ে কিন্তু ভালো গুরুত্ব দিয়েছিল কে? লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। তো দুটো জিনিস, এই একটা জিনিস ইম্পর্টেন্ট বলতে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। যেরকম দেখ, এলাহাবাদ ও বারাণসীতে, এলাহাবাদ মানে কি? বর্তমানে প্রয়াগরাজ। এলাহাবাদ ও বারাণসীতে, এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে একটা ভূমি রাজস্ব বন্দোবস্ত গড়ে তোলে, যার নাম হচ্ছে কি? মহলবাড়ি বন্দোবস্ত, ঠিক আছে। কে? লর্ড উইলিয়াম বেন্টিং, ভালো করে বুঝবি। লর্ড উইলিয়াম বেন্টিং এলাহাবাদ ও বারাণসীতে একটা ভূমি রাজস্ব ব্যবস্থা, মানে জমি জমা সংক্রান্ত একটা আইন আনে, ঠিক আছে। জমি জমা সংক্রান্ত একটা আইন নিয়ে আসে। সেই আইনটা কে বলা হয় মহলবাড়ি বন্দোবস্ত। মহলবাড়ি, বুঝতে পারলি? বুঝা গেল? তো কোথায় কোথায় বলতো? এলাহাবাদ ও বারাণসীতে। এলাহাবাদ ও বারাণসীতে। কে লোকটার নাম কি? গভর্নরটার নাম কি? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং একটা ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে আসে। কি নিয়ে আসে? মানে জমি জমা সংক্রান্ত ট্যাক্স কি নিবে না নিবে একটা ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে আসে। কে? লর্ড উইলিয়াম বেন্টিং, যার নাম হচ্ছে কি? মহলবাড়ি বন্দোবস্ত। কি রে? মহলবাড়ি বন্দোবস্ত। বুঝতে পারলেন কথাটা? বুঝা গেল না বোঝা হয়ে গেল? বল। আচ্ছা, এবার ঔপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ। এই যে কৃতিত্ব প্রতিষ্ঠা হলো বিভিন্ন, কিন্তু আস্তে আস্তে কিন্তু উন্নতি ঘটছে। কোর্ট তৈরি করে দিল, আস্তে আস্তে কিন্তু উন্নতি ঘটছে। এবং 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপে ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়। একদম ওদের কিন্তু আস্তে আস্তে কি ভালো করে নিয়ন্ত্রণ করে, কি করে ভালো করে কি করে নিয়ন্ত্রণ করে। তারপর গোটা দেশে কোম্পানি অধিকৃত অঞ্চলগুলিতে একরকমের শাসন চালু করা হয়, মানে আলাদা গোটা দেশটাতে ওই সময় কি হলো? কোর্ট তৈরি হয়ে গেলো না, সবারই যে ভুল কাজ করছে বিচার হচ্ছে, একটা আলাদা রমরমা চালু হয়ে গেছিল গোটা দেশে। এবং 1813 খ্রিস্টাব্দে পর্যন্ত কোম্পানি ভারতের মতো শাসন, মানে 1813 পর্যন্ত একদম সেই হারে কোম্পানি ভারতীয়দের উপর শাসন চলতে থাকে। বুঝতে পারলি? বোঝা গেল? আচ্ছা, তো তার মধ্যে কি না একটা শাসন, মানে এই যে আমরা থানায় থানায় পুলিশ দেখছি না, তো এখানে পুলিশ ব্যবস্থাটা কোথা থেকে আসে? পুলিশ ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। আচ্ছা, তোরা তো সিনেমা টিনেমা দেখেছিস, আগে কিন্তু না পুলিশ ব্যবস্থা সেরকম ছিল না। মানে ব্যবস্থা ছিল পুলিশদের কি বলা হতো বলতো? মোগল ব্যবস্থায় কি বলা হতো পুলিশদের? বলা হতো কি? ফৌজদার, কোতোয়াল আর চৌকিদার। এদের ক্ষমতা ছিল বেশি। চৌকিদার রাখা তো না, কে আছে? চৌকিদার আছে, ঠিক আছে। কে আছে? ফৌজদার আছে, কে আছে? মোগল আমলে কিন্তু এই তিনটা পদ ছিল। কি ছিল? এই তিনটা পদ ছিল। কি কি রে? একটা যে কোতোয়াল, তারপরে কি রে? ফৌজদার আর চৌকিদার। এদের ক্ষমতা কিন্তু মোগল আমলে এদের ক্ষমতা কিন্তু খুব বেশি ছিল, ঠিক আছে। মানে পুলিশের মধ্যে মোগল আমলে এদের ক্ষমতা খুব বেশি ছিল। ফৌজদার, কোতোয়াল আর চৌকিদার। নাম শুনেছিস না এগুলো? চৌকিদার ঠিকাদার না চৌকিদার, ঠিক আছে। মোগল আমলে এগুলো কিন্তু পদ ছিল। এদের কিন্তু ভালো ভালো তোর কি ছিল বলতো? তোর পাওয়ার ছিল, ঠিক আছে। তো এই মোগল আমলে কিন্তু এটা ছিল, ঠিক আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন এই ব্যবস্থা কিন্তু চালু ছিল। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে, দেওয়ানি মানে কি বুঝতে পারছিস তো? দেওয়ানি আমি পড়ে এসেছি। দেওয়ানি লাভের পরেও কিন্তু এই ব্যবস্থা চালু ছিল। কোন ব্যবস্থা? এই ফৌজদার, কোতোয়াল আর চৌকিদার ব্যবস্থা কিন্তু চালু ছিল, ঠিক আছে। তো তখন চালু ছিল। 1770 খ্রিস্টাব্দে বাংলার মন্ত্রের ফলে কিন্তু আইন শৃঙ্খলা, যখনই আমাদের বাংলাতে 76-এর মন্ত্র ঘটলো, আস্তে আস্তে কিন্তু অবনতি, আইন শৃঙ্খলা একটা অবনতি দেখা যায়, ঠিক আছে। মুঘল আমলে পুলিশ ব্যবস্থা বিশেষ কার্যকরী কিন্তু ছিল না। আস্তে আস্তে কিন্তু ডাউনের দিকে যায়, ঠিক আছে। এই পুলিশ ব্যবস্থাগুলো আস্তে আস্তে যখন এই অবস্থা খারাপ হয়ে যায় না, আস্তে আস্তে তখন ডাউনের দিকে যায়। তারপরে 1781 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 81 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও, মানে দেখ এই আগে কিন্তু মোগল আমলে যে ফৌজদারি তিনটা ব্যবস্থা ছিল না, মানে পদ ছিল, ঠিক আছে। যেরকম থানায় থাকে না এসপি, তারপরে ওসি, তারপরে থাকে না থানায় না,
ওই ওই পদগুলোকে আমরা বলছি, পুলিশ ব্যবস্থার ওই তিনটা পদকে বলছি, বুঝতে পারলে ব্যাপারটা? যেরকম দেখ হোম গার্ড থাকে, সিভিক থাকে না, এগুলো একটা পদ না? তো ওরকম মুঘল আমলে তিনটা পদ ছিল, ফৌজদার, কোতোয়াল আর চৌকিদার। ঠিক আছে, সবাই কিন্তু পুলিশ, কিন্তু তাদের নিজস্ব একটা পদ আছে, পাওয়ার আছে। ঠিক আছে, তো ওরকম দেখে দেখ, তো ওরকম মুঘল আমল কিন্তু ভালো চলছিল। মুঘল আমলে শেষ হওয়ার পর এদের আমলে চলছিল কত খ্রিস্টাব্দ? 1781 পর্যন্ত চলছিল। মানে এই ফৌজদার, কোতোয়াল আর এই পূর্ণ ফৌজদারি ব্যবস্থাটা 1781 পর্যন্ত চলে, এবং শেষ পর্যন্ত ফৌজদারের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। ভালো করে বুঝবি, শেষ পর্যন্ত কি হয়, ফৌজদারকে চেঞ্জ করে দিল, মানে লোকটা থাকলো ওটাই, ঠিক আছে, কিন্তু ওর যে পদটার নাম, ফৌজদারের পদের বদলে ম্যাজিস্ট্রেট পদটা দিল। কোন পদ দিল? বুঝতে পারলি? তো ফৌজদারের পদটার বদলে কোন পদ দিল? ম্যাজিস্ট্রেট। নাম শুনিস নি? ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, ফৌজদারের পরে কাকে দিল? ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস, ভালো করে বুঝবি। তো যদি কোশ্চেন আসে যে আগে ছিল মোগল আমলে ফৌজদার পদটা ছিল, ফৌজদার পদের বদলে কোন পদ দিয়েছিল বলতো? কি বলবি? ফৌজদারের পদটার বদলে কি? ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কি 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস, কে রে? লর্ড কর্নওয়ালিস জেলাগুলো, এই যে জেলা আছে, মালদা জেলা, মুর্শিদাবাদ, তোর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দেখভাল করার জন্য পুলিশ থানার ব্যবস্থা করেন। মানে প্রত্যেকটা জেলাতে থানা করে, থানা কি করে, থানা, এই থানা, থানা মানে এখন তো মানে থানাগুলো ভাগ ভাগ হয়েছে, প্রত্যেকটা জেলাতে অনেকগুলো থানার ব্যবস্থা করে। কে রে? তাহলে বলতো এই যে যত কিছু করছে, কে করছে? পুলিশ ব্যবস্থার লর্ড কর্নওয়ালিস। কে? মনে রাখবে কিন্তু, এই যে পুলিশ, আজকে আমরা পুলিশ দেখতে পাচ্ছি, কে করে গেছে? সবাই সবাই বলছে ইংরেজরা সব লোকগুলো হারামি আছে, ই করছে, মানে আমাদের অত্যাচার করে গেছে। অত্যাচার তো করেছে, কিন্তু হ্যাঁ সবাই জানে, কিন্তু কিছু কিছু ভালো জিনিসও করে গেছে। ঠিক আছে, ওগুলোর ফের মানে বদনাম করা ঠিক না, কিছু কিছু ভালো জিনিস করে গেছে কিন্তু। ঠিক আছে, যেমন পুলিশ ব্যবস্থাটা কত কিছু চেঞ্জ, হ্যাঁ ভালোটা চাপা পড়ে গেছে। তো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলোকে দেখভাল করার জন্য পুলিশি ব্যবস্থা করে। ঠিক আছে, আর প্রত্যেকটা থানায় দায়িত্ব পায় কে বলতো? দারোগা। দারোগা পদটা এখন নাই কিন্তু, ঠিক আছে, সিনেমার মধ্যে দেখবি দারোগা বাবু, হ্যাঁ দারোগা পদগুলোর নাম আলাদা হয়ে গেছে। দারো ওটাই তো পদ, পদের নামটা আলাদা হয়ে গেছে না? তো দারোগা বাবু বলে না থানার হেড কে? আগে কে ছিল? প্রধান সিনেমা দেখবে, এই দারোগা বাবু হ্যাঁ থানে পে, বলে না পুলিশের যে থানাগুলোতে কি থাকে? দারোগা থাকে না? তখন পদটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রত্যেকটা থানা, জেলাতে থানা করলো, ঠিক আছে, থানায় প্রত্যেকটা থানাতে একটা করে দারোগা করলো। কি করলো? দারোগা। আর দারোগাকে কন্ট্রোল কে করতে বলতো? ওই যে ম্যাজিস্ট্রেট। বুঝতে পারলি ব্যাপারটা? দেখো, এখন তাদের নিয়ন্ত্রণ করতো কারা? ম্যাজিস্ট্রেটরা। ঠিক আছে, কারা নিয়ন্ত্রণ করতো? বুঝতে পারলি? হ্যাঁ, তো প্রথমে হচ্ছে ম্যাজিস্ট্রেট, প্রথমে হচ্ছে কি ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে কি দারোগা। ঠিক আছে, মানে ধরো 3-4টা থানা মিলে একটা ম্যাজিস্ট্রেট থাকতো। ঠিক আছে, 3-4টা থানা মিলে কি থাকতো? একটা ম্যাজিস্ট্রেট থাকতো, আর এই ম্যাজিস্ট্রেটের নিচেও 3-4 দারোগা থাকতো। একটা থানার মালিক তাহলে কে বলতো? দারোগা। একটা থানার মালিককে, বুঝতে পারছিস কি? হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখ, স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগাই ছিল কোম্পানির শাসনের ক্ষমতা, মানে দারোগাই ছিল সবকিছু। স্থানীয় যে অঞ্চলে দারোগা সবাই মানে মেনে চলতো। দারোগা ও জমিদারের যৌথ, মানুষরা কিনা দারোগা প্লাস জমিদার যৌথ পীড়ন করতো। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকি ভাবে দারোগা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়। আজকে বিলুপ্ত হয়েছে, ভাবতে পারছিস? 1812 খ্রিস্টাব্দে ফের দারোগা ব্যবস্থাটা কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, মানে বিলুপ্ত করে দেয়। ঠিক আছে, আর তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব নেওয়া হয় কি? কালেক্টরকে। বুঝতে পারলি? কি থেকে কি হলো ভাবতে পারছিস তো? প্রথমে কি ছিল? ফৌজদারটা পাল্টে গেলে কি হলো বলতো? ম্যাজিস্ট্রেট হলো। থানায় থানায় কি অবস্থা করলো? দারোগা। বেশি তো আসে, ঠিক আছে, আবার দারোগাদের কন্ট্রোল করলো কে? ম্যাজিস্ট্রেটরা। এবার দারোগাটা 1700 কত তোর 12 খ্রিস্টাব্দে বিলুপ্ত করে দিল। দারোগার বদলে কে আসলো? কালেক্টর। কে রে? কালেক্টর কে।
তো বুঝতে পারলি তো ব্যাপারটা, দারোগার বদলে কে আসলো, কালেক্টর। ফলে আবার রাজস্ব আদায় আরো আর দায়িত্ব একজনের হাতে চলে যায়, আবার সবকিছু দায়িত্ব কার হাতে চলে যায়, একজনের হাতে চলে যায়। রাজস্ব আদায় পুলিশের দমন পীড়ন চালাতে থাকে এবং আইন শাসন প্রতিষ্ঠা, মানে প্রচুর অত্যাচার হয়েছে, তো প্রচুর অত্যাচার হয়েছে, অত্যাচার সহ্য করতে হচ্ছে। 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশ ব্যবস্থা প্রয়োগ করা হয় এবং ক্রমে পুলিশ আইন বাড়ানো হয়, ধীরে ধীরে কৃতিত্ব প্রতিষ্ঠা এবং প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে পুলিশ ব্যবস্থা। মানে দেখ, আমাদের দেখ যা কিছু হলে আমাদের একটা স্বাধীনতা আছে না, আছে তো। পুলিশ ব্যবস্থা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা মানুষের কাছে কিনা, তোকে যদি ধরে নে তোর কেউ নাই, তোর কেউ নাই, কেউ না থাকে, তোর আইন আছে, ঠিক না, তোকে কেউ কিছু করতে পারবে না, তুই কোথায় যাবি, পুলিশের কাছে যাবি। প্রোটেক্ট করছে না পুলিশের ব্যবস্থাটা, তো কতটা ইম্পর্টেন্ট পুলিশ ব্যবস্থা জানিস তো, খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারলি। পুলিশ ব্যবস্থাটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, বুঝতে পারলি। তো তোকে প্রোটেক্ট কে করবে, পুলিশ করবে না। তোর যদি কেউ না থাকে, তোকে কে প্রোটেক্ট করবে, পুলিশ ব্যবস্থা করবে। এরপর হচ্ছে কি, সেনাবাহিনী। কি রে, সেনাবাহিনী। এরপর হচ্ছে কি, সেনাবাহিনী। দেখ, তো একটা জিনিস দেখ, ভালো করে বুঝবি কিন্তু তোরা, ভালো করে বুঝবি যে প্রাথমিকভাবে ঔপনিবেশিক শাসনের যে কোনো বিরোধিতা মোকাবেলা করতো কি, পুলিশ বাহিনী, ঠিক আছে। মানে পুলিশরা যে কিছু ঝামেলা হতো কিনা, পুলিশরা গিয়ে আটকাতো, কোন ঝামেলা হলে পুলিশরা আটকাতো না। যদি এখন দেখ একটা জিনিস ভাব, ধরে গ্রামে মারপিট লেগেছে, তো পুলিশ এসে আটকাই দিল, ধরে 100 লোক, ঠিক আছে, 2-3টা গ্রাম একদিকে, 2-3টা গ্রাম একদিকে, তখন মারপিট লেগেছে, তখন কি পুলিশ আটকাতে পারবে, পুলিশকে সাথে প্যাচকাই দিবে, ঠিক না, প্যাচকাবে না। তখন লাগবে কি, সেনাবাহিনী। কি লাগবে, হয় না মাঝে মধ্যে এই করোনার সময়, আমরা করোনার সময় তখন দেখবি যে আর্মি নেমেছিল না, আর্মি ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তো আর্মিরা কি বলতো, সেনাবাহিনী। পুলিশ থেকে কিন্তু আলাদা, ওরা পুলিশ, কিন্তু ওরা হচ্ছে কি সেনাবাহিনী, ওরা হচ্ছে কি রে, সেনাবাহিনী। তো ওদের পাওয়ারটা বেশি, না পাওয়ার বেশি বললে হবে না, ওদের পাওয়ার যেরকম আলাদা, এদেরও পাওয়ার আলাদা, ঠিক আছে, পাওয়ারটা বেশি কম না। এরকম আর্মির একটা পাওয়ার আছে, ওরকম পুলিশের একটা পাওয়ার আছে। আর্মির যেটা পাওয়ার আছে পুলিশের সেটা পাওয়ার নেই, পুলিশের যেটা পাওয়ার আছে আর্মির সেটা পাওয়ার নেই, বুঝতে পারলি, বুঝলে ব্যাপারটা। যেরকম দেখ, আমাদের 3 রকমের আর্মি আছে। কত রকমের, 3 রকমের। বলতো কি কি বলতে পারবি, পারবিটা। আমাদের ভারতে, এই দেখ একটা জিনিস দেখ, আমাদের ভারতে 3 রকমের আর্মি আছে। একটা হচ্ছে কি, যারা আমাদের দেশকে মানে মায়ের মতো প্রোটেক্ট করে রাখে, ভারতের চারদিকে, আমাদের ভারতের চারদিকে বর্ডারে একদম বন্দুক নিয়ে একদম দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, ওরা হচ্ছে কি আর্মি, ওরা হচ্ছে কি আর্মি। দেশের বাইরে বাবুয়া কি হয়, এই যে এখানে এখানে আছে, এখানে কি আর্মি থাকে না, এখানে কে থাকে বলতো, এখানে থেকে নেভিরা, এই যে এগুলোতে কোস্টাল এরিয়াতে কে থাকে, এখানে যদি বাইরে থেকে কেউ আক্রমণ করে, একটু ক্যামেরাতে দেখায় নাকি, এটা উঁচু করতে হবে একটু, হ্যাঁ দেখ, এই যে দেখ আমাদের এখানে কি আছে, আর্মিরা আছে, আছে না, পাকিস্তানি আর্মি, বাংলাদেশ আর্মি, এই তো দৌড় মার না, এখানে বাংলাদেশ, এখানে আর্মি পাবি নাকি না, তো হলো এটা আর্মি আছে। আর এখানে কি আছে বলতো, এখানে কি আছে, নেভিরা আছে, ওরা দেখবি সাদা সাদা শার্ট পরে পুলিশের মতো, দেখিস নি, ওটা হচ্ছে নেভি, হ্যাঁ নেভি। 2 নম্বর হলো, আরেকটা হচ্ছে কি, ওরা কি আকাশে, এয়ারফোর্স, এয়ারফোর্স নাম শুনেছিস, ওটাও একটা আর্মি, এয়ারফোর্স, বুঝতে পারলি। 3 টাইপের হলো না, আমাদের ভারতকে এরা রক্ষা করছে, এরা হচ্ছে আর্মি, এরা পুলিশ থেকে আলাদা, বুঝতে পারলি ব্যাপারটা। তো আমাদের কত ধরনের আর্মি আছে, ওদের সব ভাগ আছে, যেরকম দেখ তোর এই আর্মি অনেক ভাগ আছে, বিএসএফ এটা সেটা অনেক ভাগ আছে, ঠিক আছে। আমি 3টা টাইপে বলবো, একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে তোর নেভি, একটা হচ্ছে এয়ারফোর্স। 3টা কাজ আছে, বুঝতে পারলি, ঠিক আছে, চলো। হলো, ঠিক আছে, দেখ, তো তো বেশি ঝামেলা কেন হলে কে সাহায্য করবে, আর্মিরা করবে, ঠিক না।
আর্মিরা করবে। তার ওই জন্য বলি তোরা আস্তে আস্তে মানে বড় হচ্ছিস, তোরা কিন্তু তোদের সিদ্ধেশ্বরী স্কুলে তোদের একটা অপশন আসবে এনসিসি, এনসিসি অবশ্যই করবে। কেন করবে না? আমি বলছি করবি। কি ঝামেলা? একটু প্র্যাকটিস করে নিবি, দেখ সব দিক থেকে আসে। কেন পাবে না? পটু হয়ে থাক, ভালো কথা বলছি। এনসিসি সার্টিফিকেটটা দিবে, ঠিক আছে? তোর খুব পরবর্তীকালে কাজে লাগবে, তোর একটা দক্ষতা হলো ওটা, টিল্লু করে নিবি। হ্যাঁ, এনসিসি যদি নাম দিতে বলে, ধরে যারা হাইট কম তার তো কিন্তু মনে হয় হবে না। হ্যাঁ, তোর হাইট আছে যার, তো এনসিসিটা কিন্তু করে নিবি, ভালো কথা বলছি। আচ্ছা, তুইও করে নিবি, কারণ পরবর্তীকালে দেখ তোর একটা দক্ষতা দেখে আমি এনসিসি করেছি, হয়তো তোর পরবর্তীকালে কাজে নাও লাগতে পারে, কিন্তু তুই একটা বলতে পারবি যে আমি এনসিসি করেছি, আমি গেছি ক্যাম্পে। এনসিসি ক্যাম্পে কম তার মজা হবে। ক্যাম্প পাঠাবে বাইরে, শিলিগুড়িতে পাঠায় না, তুই জানিস না হয়তো। এখান থেকে তোদেরকে একটা লোক আসবে, নিয়ে যাবে শিলিগুড়িতে পেট করতে, ঠিক আছে? ওখানে আলাদা টাইপের মজা আছে। তো জীবনের না প্রত্যেকটা জিনিসের মজা নেই এবং শিখ, ঠিক আছে? বাইরে পাঠাবে এনসিসিতে। তো যাই হোক, আমরা নিজের এসে আসি। দেখ, তো বেশি বেশি যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় কিনা, তখন কারা লাগে? আর্মিদের লাগে। আর্মি 3 প্রকার আমরা বুঝলাম। তো ভারতে কৃষকের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো। এই যে যখন ভারতে, এখন তো আমরা পরীক্ষা দিয়ে তারপর আর্মিতে যাচ্ছি, ঠিক কিনা? তখন কি করতো? গ্রামে ঢুকলো ব্রিটিশরা, এই মালটাকে ধর, চল আর্মিতে ঢুকা। গ্রামে ঢুকলো, এই দেখতে হাটটা কাটা আছে, মালটাকে ধরতো, গাড়িতে তোল, চল আর্মিতে ঢুকা। সবার এক ধার দিয়ে শুধু আর্মিতে নিয়ে যাচ্ছে, বুঝতে পারলি? তো এরকম করে 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 কি বিশাল বড় সিপাহী তৈরি করে দিল। কি করে দিল? বিশাল সিপাহী, ঠিক আছে? তারপরে ফলে সামরিক খাতে উপনিবেশ। এই যে আমাদের একটা কথা বলছি, বলতো আমাদের দেশে যতগুলো খরচা হচ্ছে সরকারি, সব থেকে বেশি খরচা কোথায় হচ্ছে বলতে পারবি? মানে প্রশাসনিক বিভাগে, ডিফেন্সে। আর্মিতে বলা চলে, পুলিশটা ওটা ডিফেন্স, ঠিক আছে? ডিফেন্সে সব থেকে বেশি খরচা হচ্ছে, ঠিক আছে? মানে যে এক্সপেন্ডিচারটা সব থেকে বেশি কোথায় হচ্ছে? ডিফেন্সে হচ্ছে, ঠিক আছে? মানে আর্মিতে হচ্ছে। তো কারণ দেখ, এরা আমাদের দেশকে প্রোটেক্ট করে রাখছে না, আমাদের দেশকে একদম সবকিছু রক্ষা করছে না, ঠিক না? তো সামরিক ও খাতে বেশি খরচা হয়। তাহলে তোকে যদি বলে দেশ চালানোর জন্য সব থেকে বেশি খাতে কিছু খরচা হয়, সামরিক খাতে, বা আমি দেখো না সামরিক খাতে, কি বলবি? সামরিক খাতে, ঠিক আছে? বিদ্রোহের মোকাবেলা করতে কাদের লাগে? ধরলে ছোটখাটো ঝামেলা হলো, পুলিশ চলে গেল, বিশাল বড় বিদ্রোহ হলো, কে কাকে লাগবে? আর্মিকে লাগবে। কাকে লাগবে? আর্মিকে লাগবে। বুঝতে পারলে আমার কথাটা? তারপর হচ্ছে কি, যে ঔপনিবেশিক শাসনের গোড়ার দিকে সেনাবাহিনীতে প্রচলিত জাতিভিত্তিক ধারণার বিরোধী ব্রিটিশ কোম্পানি সিপাহীতে মানে কি হয়েছিল বলতো? জাতিভিত্তিক ধারণার বিরোধিতা করেনি ব্রিটিশ কোম্পানি। মানে প্রথমে এরা জাতি মানে কি, ধরলে হিন্দু আছে, মুসলিম আছে, ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, এরকম কিন্তু করেনি যে আর্মিতে যখন নিবে, ঠিক আছে? তো তোর সিপাহীতে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকরা সহজে জায়গা করে নিত। মানে সিপাহীতে যখন ব্রাহ্মণ এবং রাজপুতরা ছিল, আরামসে তারা কি করতো? সিপাহীতে বা আর্মিতে চলে যেত। এইসব লোকেরা সিপাহীতে যোগ দিলে অনেক বেশি সুযোগ সুবিধা, নিয়মিত বেতন পেত, ঠিক আছে? ধরলে ব্রাহ্মণ, ভালো ভালো উচ্চ বর্ণের লোক চলে গেলো সিপাহীতে, ঠিক আছে? ওরা কি ঠিকঠাক করে বেতন পাবে, টাকা পয়সা পাবে, বিন্দাস করে অ্যাশ করবে, ঠিক আছে? দেখবি এখনকার দেখ, যেই ফ্যামিলি থেকে, হ্যাঁ, তার প্রথমে তার পরবর্তীতে দেখ কিরকম পাল্টে গেল। এটা তো ব্রিটিশ দুমুখিয়া সাপ, ঠিক আছে? মানে প্রথমে বললে না, ভেদাভেদ ছিল না, চল সবাই চল, প্রথমে বললাম না একটুকে গ্রাম থেকে ধরে আনে মালটাকে আর্মিতে করতো। তারপরে দেখ অবস্থাটা, ব্রাহ্মণ, উচ্চবর্ণ, বুঝলি? তো এখন দেখ যারা, কারণ কি বলতো, ব্রাহ্মণ আর এবং বিভিন্ন জাতিরা কেন আর্মিতে চলতো? এখানে না মোটা ধরনের বেতন পাওয়া যেত। তুই এখানে দেখ, চাচলে দেখ, যেটাই দেখবি আর্মির বাড়ি কিনা, আর্মিরা যে ধরলে একটা ফ্যামিলি থেকে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, ঠিক আছে, যদি আর্মিতে চান্স পেয়ে যায়, তো ওর পরবর্তী প্রজন্মকে চিন্তা করতে হয় না, ঠিক আছে? দেখ কিরকম ওর ছেলে পিলে মানুষ হবে, আর বড়লোক হবে না, মানে গরিব হয়ে থেকে দেখবি পুরো দু তিনতলা বিল্ডিং ঠুকে দেয়, ঠিক আছে? ছেলে পেলে বিন্দাস করে পড়াশোনা করে, কতগুলো দেখবি এই পাড়াতে আছে আর্মি গুলো, ঠিক আছে? আর্মির বাড়ি কিন্তু ও বাইরে আর্মিগিরি করছে, ঠিক আছে, প্রোটেক্ট করছে, কিন্তু ওদের কোনো অভাব থাকে না।
ঠিক আছে। এই জন্য ব্রাহ্মণের, বুঝতে পারছো ব্যাপারটা তো? আশেপাশে দেখবি আর্মির বাড়িগুলো মাসে প্রচুর টাকা পায়। হুম, এখন যদি আর্মি, হ্যাঁ ওই ৮০-৯০ হাজার মতো মাসে মাসে অনেক কিছু পায়। ওদের কিনা এক্সট্রা করে কিনা তোর শপিং মল আছে। হ্যাঁ, ওরা এক্সট্রা করে যদি কিনতে হবে কিনা, ওদের যে বাচ্চা কাচ্চা থাকে আর্মিদের, ভারত সরকার প্রচুর সুবিধা সুযোগ সুবিধা দেয় জানিস। ওদের এক্সট্রা করে স্কুল আছে, আর্মিদের স্কুল আছে। ওদের এক্সট্রা করে তোর ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার জিনিসপত্র কোথায় কিনবি না কিনবি এক্সট্রা করে ক্যান্টিন আছে। ওদের এক্সট্রা করে থাকাবার জায়গা আছে, ঠিক আছে। মানে ওদের এক্সট্রা করে একটা হসপিটাল আছে। প্রত্যেকটা, যদি আর্মিতে তুই চান্স পেয়ে গেলি, তোর পুরো ভরণ পোষণ সরকার নিয়ে নেবে, কোনো টেনশন নেই। তো ফ্যামিলিটা পুরো সিকিউর হয়ে যাবে, যে আর্মিতে চান্স পেয়ে না ওর ফ্যামিলি পুরো সিকিউর, মানে কোনো টেনশন নাই, বিন্দাস করে, ঠিক আছে। ওর পরবর্তী প্রজন্মকে কোনো টেনশন নিতে হবে না, ঠিক আছে। জীবনটা টেনশন থাকবে। কিন্তু এটা দেখ যে তোকে যখন তুই আর্মিতে যাবি, তোকে লিখে নিতে হবে যে তুই যে কোনো সময় মারা যেতে পারিস, এরপর কোনো দাবি নিতে হবে না, ঠিক আছে। যদি মারা যায় কিনা, কেউ যদি মারা যায় তাহলে তাকে প্রচুর আবার টাকাও দেয়, ৫০-৬০ লাখ টাকা দিয়ে দেয়। ওই বললাম না, প্রথমে আমি বললাম যে ওর ফ্যামিলির কোনো টেনশন না, যদি ও মারাও যায় কিনা তো ৫০-৬০ লাখ টাকা এখানে আছে, বিন্দাস করে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে বিন্দাস করে জীবনে। হ্যাঁ হ্যাঁ, আর এখন তো কমই বললাম। অত সহজ, বুঝতে পারলি ব্যাপারটা? তো ওই জন্য কিনা সবাই আর্মিতে যেতে চাইলো, ঠিক আছে। তো কারণ ওখানে সুযোগ সুবিধা বেশি। কতটি সুবিধা বললাম না, তখনও হয়তো ছিল এই সুবিধাগুলো। আর্মিদের ফ্যামিলিটা কত সুবিধা বললাম তো নাকি। তো ১৮২০ দশকে সিপাহীর কাঠামোর বেশ কিছু বদল দেখা দেয়। কি হয়, মারাঠা শুন রে, এই যে সিপাহীর কাঠামো দেখলে ১৮২০ খ্রিস্টাব্দে একটা বদল দেখা যায়। কি কি বদল দেখা যায়? এই যে মারাঠা মহীশূর অঞ্চলে পাহাড়ি উপজাতি ও নেপালি গুর্খাদের সিপাহীতে নিয়োগ করা হয়। মানে এখন এই যে মারাঠা, আগে কি ছিল, ব্রাহ্মণ গ্রাম থেকে ধরে নিয়ে আসতো সিপাহীদের, এখন কি হচ্ছে, মারাঠা তোর মহীশূর অঞ্চলে পাহাড়ি উপজাতি নেপালি গুর্খা সিপাহীতে নিয়োগ করা শুরু হয়। ফলে উচ্চ বর্ণের ব্রাহ্মণ রাজপুতরা কৃষকদের সুযোগ সুবিধা খেয়ে কমতে থাকে। আজ থেকে আগে কি ছিল বলতো, তো ব্রাহ্মণদের দিত, কি করতো, ব্রাহ্মণদের তোর উচ্চ বর্ণে দিত, আর কৃষকদের দিত। এখন কি করছে, যে কি দিচ্ছে তোর কোথাকার মারাঠা, মারাঠা একটা জায়গা অঞ্চল, মারাঠা মহীশূর অঞ্চল পাহাড়ি উপজাতি নেপালি গুর্খা এগুলোদের নিয়োগ করা হয়, ঠিক আছে। ফলে ১৮৮০ দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় ২,৫০,০০০ সিপাহী ছিল। বাপ, ২,৫০,০০০ কি ছিল, সিপাহী ছিল, যাদের পিছনে মোট রাজস্বর প্রায় 40%, মানে যতটা ইনকাম হতো ইংরেজদের তার 40% তাদের পিছনে খরচা হতো। কাদের? এই ২,৫০,০০০ সিপাহী। বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ, তো ধরলে আমি পুরো ইন্ডিয়াতে ১০০ টাকা ইনকাম করছি, তার ৪০ টাকা আমি দিচ্ছি কাকে বলতো, সিপাহীদের। ভাবতে পারছিস, আমি প্রথমে বললাম যে বেশিরভাগ খাতে চলে যায় কোথায়, এই সিপাহীদের। আর তখন ছিল কত, ২,৫০,০০০ সিপাহী ছিল, এমন অবস্থা হয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সামরিক জাতি কি রে, একটু বস একটু বস, হ্যাঁ এখানে বসে তো চুপচাপ মানে বসে থাক। সামরিক জাতি কি বলতো, ব্রিটিশ আসলে ধারণা ছিল যে যেসব ভারতীয়রা, দেখ সামরিক জাতি কোনগুলো, ঠিক আছে, ব্রিটিশরা মনে করতো যে যেসব ভারতীয়রা ভাত খায় তাদের শক্তি নাই, যারা ভাত খায় তাদের শক্তি নাই, আর যারা রুটি খায় তাদের, হ্যাঁ ধরে আনতে হবে, যারা তো যারা এই শুনবে, যারা ভাত খায় তাদের শক্তি নাই, আর যারা রুটি খায় তাদের শক্তি আছে। যারা রুটি শক্তি সেই আছে। তো যেসব ভারতীয়রা ভাত, তারা শারীরিক থেকে দুর্বল, রুটি খাওয়া ভারতীয় নাকি শারীরিক থেকে বেশি সক্ষম, মানে এই শক্তি থাকে, ঠিক আছে। এই জন্য খাদ্যাভ্যাসের তারতম্যের জন্য বিচার করা হতো। এবং ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহের পর সিপাহীকে ঢেলে তখন এই পাঞ্জাবের জাট অধিবাসীদের সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। মানে পাঞ্জাবে কি, কিন্তু পাঞ্জাবিরা ভাত খায় না, ভাত খায় কি,
পাঞ্জাবিরা ভাত খায় না, ওরা কি খায়? রুটি খায়। ওই জন্য পাঞ্জাবের একটা জাত আছে যার নাম হচ্ছে জাট। কি রে? জাট। এদের সেনাবাহিনীতে নিয়োগ হয়। পাশাপাশি পাঠান, উত্তর ভারতের রাজপুত, নেপালি, গুর্খা সংখ্যাদের করতে থাকে। বুঝতে পারলে আমার কথাটা? এদের নিয়োগ করতে থাকে কোথায়? এই সামরিক বাহিনীতে, মানে তোর আর্মিতে নিয়োগ করা হয়। যারা রুটি খায়, দেখ ব্রিটিশরা কম চালু আছে, এই সামরিক বাহিনী যারা রুটি খায় পাঞ্জাব, গুজরাট, এদের কিন্তু নিয়োগ করতে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে সামরিক বাহিনী। তারপর হচ্ছে কি অসামরিক বাহিনী কোনগুলো বলতো? দাঁড়া আরেকটু দাঁড়া। আচ্ছা, অসামরিক বাহিনী কোনগুলো বলতো? আমাদের শুন রে, ছোট করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ, আমাদের তো পুলিশি ব্যবস্থাটা আছে, ঠিক আছে, পুলিশি ব্যবস্থা আছে না, পুলিশ আর্মি ব্যবস্থাটা আছে, এটা হচ্ছে কি সামরিক, এটা হচ্ছে কি সামরিক। অসামরিক কোনগুলো বলতো? এই যে আমাদের বিভিন্ন ধরনের অফিসে বিডিও, এসডিও, এরা কি পুলিশ? এটা তো পুলিশ না। বিডিওর নিচে পদ আছে, অনেকগুলো পদ আছে, এগুলো হচ্ছে কি অসামরিক বাহিনী। এগুলো হচ্ছে কি বাহিনী? অসামরিক। ভালো করে বুঝলি কিন্তু। হ্যাঁ, কাজ করছে তো ওরা। তো ডিফেন্স, ওটা অসামরিক। হ্যাঁ, ডিফেন্স কন্ট্রোল করছে, ওটা হচ্ছে কি অসামরিক। বুঝতে পারলি? তো এই অফিসিয়াল কাজকে দুটো ভাগে ভাগ আছে, সামরিক আর অসামরিক। সামরিক হচ্ছে ডিফেন্স, আর অসামরিক হচ্ছে এই যে এগুলো বিভিন্ন ধরনের সরকারি কাজগুলো, তোর এসডিও বল, বিডিও বল, এগুলো হচ্ছে কি অসামরিক। তো অসামরিক যে কে কে অসামরিক পদে থাকবে তার জন্য এই কর্নওয়ালিস একটা পরীক্ষার ব্যবস্থা করে, ঠিক আছে, যার নাম হচ্ছে কি সিভিল সার্ভিস। লজাটা লাগে তো, যার নাম হচ্ছে কি সিভিল সার্ভিস। ঠিক আছে, তো এই নীতি নির্ধারণের ক্ষেত্রে যার নাম হচ্ছে কি সিভিল সার্ভিস একটা ব্যবস্থা চালু করে ভারতের প্রশাসনে দুর্নীতি মুক্ত করার জন্য। মানে এই যে এই ব্যবস্থাটা কেন করেছিল বলতো? ভারতের যে প্রশাসনে দুর্নীতি মুক্ত করার জন্য। কিসের জন্য? দুর্নীতিকে মুক্ত করা। তার ধারণা যে এই যদি অসামরিক বাহিনীটা ভালো করে কন্ট্রোল করবে এবং সবাইকে ঠিকঠাক করে দিবে। এই সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করে কর্নওয়ালিস। পদোন্নতি মানে কি বলতো? এরকম একটা লোক একটা পদে আছে, 5-7 বছর পর ওর উঁচু পদে চলে যাচ্ছে, তাই না? ফের আরো 5-7 বছর পর আরো উঁচু পদে। এই পদোন্নতির ব্যবস্থাটা কে করে বলতো? লর্ড কর্নওয়ালিস। কে করে? কর্নওয়ালিস। আচ্ছা, অবশ্য প্রশাসনিক কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি, মানে প্রচুর বাড়িয়ে দেয় বেতন। কর্নওয়ালিস থেকে সিভিল সার্ভিসের একটা জিনিস খুব খারাপ, যে সিভিল সার্ভিসে কিনা ভারতীয়দের নিয়োগ করা হতো না, ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয়। ঠিক আছে, এবং লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসনে ভালো মতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল এবং 1800 খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠা করা এবং সিভিল সার্ভেন্টদের অসামরিক প্রশাসনে কলেজ শিক্ষা, মানে 1800 খ্রিস্টাব্দে একটা কলেজ স্থাপন করে যার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। সেখানে কি করা হয়? শিক্ষা দেওয়া হয়, যাতে অসামরিক যে স্টুডেন্টরা ওখানে পড়াশোনা করবে তার জন্য ওখানে শিক্ষা দেওয়া হয় ফোর্ট উইলিয়াম কলেজে। ঠিক আছে, তারপরে দেখ শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত হেলবেরি কলেজ, কি রে? হেলবেরি কলেজে এই প্রশিক্ষণটা প্রক্রিয়া শুরু করে এবং সিভিল সার্ভিস পরীক্ষায় সমস্ত সমস্ত পরীক্ষার্থীকে হেলবেরি কলেজে যোগ দিতে হতো। মানে যতগুলো সিভিল সার্ভিস যারা পরীক্ষা দেবে কিনা সবাইকে হেলবেরি কলেজে তোর যোগ দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিভিল সার্ভিস বা অসামরিক। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ, তারপরে আমরা কি করব? আমরা নতুন শিক্ষা ব্যবস্থাটা ভালো করে করব, তারপরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে।